নমস্কার। ২রা কার্তিক ১৪৩১ শনিবার ১৯শে অক্টোবর ২০২৪ তারিখে পুরীতে ভ্রমণের তৃতীয় দিনে আমাদের ট্যুরের ভ্লগের পার্ট 2টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে ট্যুর বাসে উঠে এবার আমরা রওনা দিচ্ছি উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে। এখানে মাঝখানে আরও কিছু এরকম গিরি ছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না। এই বছরের বাসের গাইডটি বলেছিলেন এবং আগের বছরে যিনি ছিলেন গাইড তিনিও বলেছিলেন কুমারগিরি আরও কিছু এরকম আছে। তো আমরা রওনা দিচ্ছি উদয়গিরি এবং খণ্ডগিরির উদ্দেশ্যে। তো উদয়গিরি আর খণ্ডগিরিতে যাওয়ার আগে যে রাস্তাটা পড়ে না, ওই রাস্তাটা আস্তে আস্তে চড়াইয়ের দিকে মানে উপরের দিকে উঠতে শুরু করে, চড়াইয়ের দিকে। তো আগের বারে বেশি সময় দেওয়া হয়নি, কারণ আগের বারে বাসটা 7:30-8টার দিকে ছেড়েছিল, যেরকম অন্যান্য বাস ছাড়ে। তো সেই জন্য আমরা একটা গিরিতেই উঠতে পেরেছিলাম, সেটা হচ্ছে উদয়গিরি, আর খণ্ডগিরিটাতে উঠতে পারিনি। আর এইবারে যেহেতু বাসটা সকাল 6:52 বা 6:57 হবে, মানে 7টা বাজার আগেই বাসটা ছেড়ে দিয়েছিল, মানে বাসটা রওনা দিয়ে দিয়েছিল। তাই এইবারে দুটো গিরিতেই মানে খণ্ডগিরি এবং উদয়গিরি দুটোতেই ওঠার চেষ্টা করেছি। এই যে দেখুন রাস্তাটা। তো আগের ব্লগেই বলেছিলাম যে বাবা বাসেই ছিল আর আসেনি। আর এখানে প্রচুর বানর আছে। তো বানরের জন্য এখানে কিছু কলা কেনা হচ্ছে। এছাড়াও এখানে আরও কিছু মন্দির আছে, যেমন দুর্গা মন্দির, একটা জৈন মন্দিরও আছে খণ্ডগিরি পর্বতটার ওপরে, খণ্ডগিরির একদম উপরে। ভাই আর দাদুও উদয়গিরিতে ওঠেনি, মানে উদয়গিরিতে ওঠার আগে ওখানে গাছতলার ওখানে বেদি মতো ছিল, ওখানেই তারা বসছিল। তো আমি, দিদুন এবং মা উদয়গিরিতে যাচ্ছি। তো উদয়গিরির এই ওঠার পরটা ওপরের দিকে, মানে চড়াইয়ের মতো রাস্তাটা, ওপরের দিকে রাস্তাটা। এবার ফেরার সময় রাস্তাটা গড়গড় করে নিচের দিকে নামছে। এই বছর খণ্ডগিরির ওখানটাতে বানরগুলো বেশি ছিল, ওদিকটাতে ছায়াও ছিল, সেই জন্য উদয়গিরির দিকটাতে একটু রোদ ছিল। তো আগেরবার যখন এসেছিলাম তখন উদয়গিরির দুই দিকে রেলিংয়ের মতো রয়েছে, সেখানে সারি সারি বানর। আমার তো খুব ভয় লাগছিলো, আমি ভাবলাম এইবারেও হয়তো ওরকমই হবে, কিন্তু না, এবারে উদয়গিরিতে একটাও বানর ছিল না, কারণ রোদ ছিল। তো খণ্ডগিরিতেই যা বানর ছিল। তারপরে এখানে উদয়গিরিতে আমরা কিছু ফটো তুলে নিলাম। আগেরবার যখন এসেছিলাম তখন কোণারকের ওখানে ফটোগ্রাফের দ্বারা ফটো তোলা হয়েছিল 2019 সালে, কিন্তু উদয়গিরি খণ্ডগিরিতে আমাদের আগেরবারে কোনো ফটো নেই, তো এইবারে আছে। এই বছরের গাইডটা তো কিছুই বলেনি, তবে 2019 সালের গাইডটা বলেছিলেন পাণ্ডবেরা যখন পাশা খেলায় হেরে যাওয়ার পরে বনবাসে ছিলেন, অজ্ঞাতবাসে ছিলেন, তখন এই যে উদয়গিরির পাশে এই যে গুহাগুলো রয়েছে, তো এই গুহার দোতলার গুহাগুলোতে তারা থাকতেন। এখান থেকে মেঘগুলো দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যেন পুরো নিচে নেমে আসছে, মানে দিগন্তের সাথে মিশে যাচ্ছে। তারপরে উদয়গিরি থেকে নিচে নেমে এসে ভাই আর দাদুর কিছু ফটো ক্লিক করে নিলাম।
তো ভাই আর দিদুন বানরদের কলা দিচ্ছিল। তো এখানে বানর ছিল, ভাই যে কলাটা দিতে যাচ্ছিল তো একটা বানর তো উপরে উঠে গেল, আরেকটা বানর পিছন ফিরে যে ছিল, ভাই কলা দিয়ে চলে যাওয়ার পর সেই বানরটাই ওই ভাইয়ের দেয়া কলাটা নিয়েছিল। তো বানরটা এগিয়ে আসছিল বলে আমি ভয় আর ওটা ভিডিওটা করিনি, তো ওই জন্য আমি আপনাদের সেটা দেখাতে পারিনি, কিন্তু ওই বানরটা কলাটা নিয়েছিল। তারপর এই যে আমরা 5 জন খণ্ডগিরিতে উঠে পড়েছি। তো খণ্ডগিরির অর্ধেকের একটু বেশি অংশেই আমরা উঠে এসে বসেছি পাথরের ওপর। তো এখানে পাথরের খণ্ড খণ্ড করে সিঁড়ির ধাপের মতো করা হয়েছে। তো চারিদিকে ফাঁকা, শুধু ওই জায়গাটা যেখান দিয়ে যাওয়া হবে সেই জায়গাতেই পাথরের খণ্ড খণ্ড মতো রয়েছে। তো আমার একটু ভয় লাগছিল এইভাবে উপরে উঠতে, আর অনেকটা ওঠার পরে আমি একটু হাঁপিয়েও গিয়েছিলাম, আর মারও ভাল লাগছিল না। ভাই আর দাদুও তাই এখানেই এখানেই আমরা বসে রইলাম। তো দিদুন বলছে একবার যখন এসেছি তো পুরোটাই পুরো চূড়ো অবধি উঠবে। তো দিদুনই পুরো খণ্ডগিরির একদম শেষ মাথা অবধি চূড়ো অবধি উঠেছিল। আর ওখানে একটা জৈন মন্দির আর কি মন্দির ছিল বলছিল, দিদুন শুনেছে আর কি ওখানে, দিদুন ওখানে কাউকে জিজ্ঞেস করেছিল, তো সে বলেছে দিদুন মন্দির দুটো দর্শনও করেছে, কিন্তু নাম দুটো ঠিক বলতে পারিনি, কোন মন্দির ছিল। একটা তো বললো জৈন মন্দির, আরেকটা জানি না। তারপর খণ্ডগিরি থেকে একদম নিচের দিকে নেমে এসে এখানে একটা দুর্গা মন্দির মতো রয়েছে। এখন এটা শয়ন চলছে, এটা ভেজানো রয়েছে, ওই জন্য আমি পুরো ঠিকভাবে দেখাতে পারলাম না। এই যে দেখুন বানরগুলো এখানে রয়েছে। এবার ফেরার সময় রাস্তাটা গড়গড় করে নিচের দিকে নামছে। তারপর এই যে বাসে উঠে পড়েছি, আর লিঙ্গরাজ মন্দিরের ওখান থেকে যে প্যারা গজা আরও কিছু কেনা হয়েছিল, তো সেইখান থেকে একটা প্যারা খাচ্ছি। ওই প্যারাটা একটু বড় ছিল আর অন্যরকম স্বাদের ছিল, নর্মালি যেরকম প্যারা হয় ওরকম একদমই নয়। তো সেই প্যারাটাই ভেঙে সবাই খাওয়া হচ্ছিল, কারণ আরও প্যারা ছিল, তো সবগুলো না নিয়ে একটা প্যারাই ভেঙে টেস্ট করে এমনি একটুখানি চেখে দেখা হচ্ছিল। তারপরে এবার আমরা রওনা দিচ্ছি নন্দনকানন চিড়িয়াখানার উদ্দেশ্যে। কি জানি বাবা, জানি না, আগের বছরও যখন নন্দনকাননে 2019 সালে এসেছিলাম তখন গাইডটা তো আমাদের সাথে সাথেই নামছিলেন, তো তিনি আমাদেরকে সাথে সাথে করে নিয়ে যাচ্ছিলেন। এবারে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তারপর আস্তে আস্তে মেঘ কেটে গিয়ে আর বৃষ্টি হচ্ছিল আর কি, তখন ওটাকে ভাষা মেঘের বৃষ্টি বলা যায়, এরকম হচ্ছিল। আর এবারে যিনি গাইড ছিলেন তিনি বলে দিলেন যে সোজা গিয়ে কিছুটা যাওয়ার পর বাঁ দিকে যেতে হবে, তারপর বাঁক পড়বে, তারপর কিছুটা গিয়ে ডান দিকে হাতি পড়বে, এরকম বলে দিল। তারপর কোন দিক দিয়ে বেরোতে হবে সেই রাস্তাটাও বলে দিল। তিনি সাথে যাননি, নন্দনকানন চিড়িয়াখানার বাইরে দাঁড়িয়েছিলেন একটা দোকানে এরকম। তো জানি না কেন এই বছরও সেম 2024 সালে যে আমরা কিছুটা গিয়েছি, দু একটা কি দেখেছি পাখি এরকম, তারপর থেকে সে আকাশ ডাকছে আস্তে আস্তে, প্রথমে হালকা হালকা ডাকছে, তারপর আস্তে আস্তে এত জোরে ডাকছে এবং ঝড়ের মতো হচ্ছে, শুকনো পাতা উড়ে আসছে, এত জোরে হাওয়া দিচ্ছে। অনেকেই তাড়াতাড়ি পা চালাচ্ছে, চিড়িয়াখানাটা তাড়াতাড়ি কভার করে দেখবে যারা পায়ে হেঁটে যাচ্ছে, আর কিছুজন তো এমনি গাড়ি বুক করে দেখছে। তো আমাদের হাতে তো বেশি সময় দেওয়া হয়নি, ওই 30 মিনিট, 30 না, আমাদের ওই 45 মিনিট সামথিং এরকম দিয়েছিল, 45 মিনিট। তো আস্তে আস্তে বাজটা এত ঘন ঘন পড়তে লাগলো এবং এত বিরাট শব্দ, এবং দুই দিকে গাছপালার মাঝখানে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর এরকম ঝোড়ো হাওয়ার মতো হচ্ছে, পাতা উড়ে আসছে। তো এইরকম একটা অবস্থায় না আমার ভাই একটু জাস্ট ভয় পেয়ে গেছিলো, এবং আমিও ভয় পেয়ে গেছিলাম, কারণ যখন বাস পড়ে তখন খোলা আকাশের নিচে থাকতে নেই, এবং দুই দিকে গাছপালার নিচে সবসময় থাকাটা উচিত নয় এরকম পরিস্থিতিতে। তো আমরা কিছু জাস্ট সামান্য দেখে তাড়াতাড়ি পা চালিয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করছিলাম। তো রাস্তাটা আমরা হারিয়ে ফেলেছি, কারণ এখানে জলের বোতল অ্যালাউ নয়, কারণ জলের বোতল খেয়ে অনেকে এদিক ওদিক সেটা ফেলে দেয়, প্লাস্টিকের বোতল হয়তো কিনে ফেলে দিল, তো জায়গাটা অপরিষ্কার হয়ে যায়। সেই জন্য যদি কেউ জলের বোতলটা অ্যালাউ নয়, এবার যদি কেউ নিতান্তই নিতে চায় জলের বোতল, তাহলে তাকে
50 টাকা জমা দিয়ে তারপর জলের বোতল নিয়ে যেতে হবে। মানে তারা 50 টাকাটা নিচ্ছে না কাউন্টার থেকে। যদি আপনি ফেরার সময় জলের বোতলটা তাদের দেখাতে না পারেন তাহলে তারা 50 টাকাটা রেখে দেবে, ঠিক আছে? আর যদি দেখান তাহলে জলের বোতলটাও আপনি নিয়ে যেতে পারবেন। মানে জলের বোতলটা যদি দেখান তাহলে জলের বোতলটা আপনি নিয়ে যেতে পারবেন ফেরার সময়, আর টাকাটাও আপনাকে ফেরত দিয়ে দেবে ফেরার সময়। আর এখানে পার হেড 50 টাকা করে, আর যারা 12 বছরের নিচে আছে তাদের 10 টাকা করে। এবার আমরা যখন আগেরবারে গিয়েছিলাম তখন আমার 12 বছরের ওপরে বয়স হয়ে গিয়েছিল, কিন্তু 2019 সালের কথা বলছি। তো তাও আমাকে গাইডটা ভাবছিল আমি 12 বছরের কম, তো সেই জন্য 10 টাকা কেটেছিল আমার। তো আমরাও চুপচাপ ছিলাম, কিছু বলিনি। অথচ ভাই আমার থেকে ছোট, তো ভাইয়ের কোথায় সেটা করবে, কিন্তু না, ভাই বলছে 12 বছরের বেশি হয়ে গেছে, কারণ ভাই একটু তখন লম্বা হচ্ছিল, তো সেই জন্য ভাইকে দেখে বলছে হবে না। মানে ভাইয়েরটা আমার ক্ষেত্রে হয়ে গিয়েছে। তো আমি একটু যেহেতু রোগা সোগা আছি, ছোটোখাটো চেহারা, তো এই জন্য আমাকে ভাবছিলাম আমি 12 বছরের কম। আর এবারে এক্সট্রা যে কমিশনটা নেয় ওটা 10 টাকা না 20 টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই। মানে টোটাল মানে 50 + 10 না 20 নিয়েছিল, ওটা ঠিক আমার মনে নেই। 70 বা 60 হবে। আর 2019 সালে এই নন্দনকানন চিড়িয়াখানার ফিসটা 30 টাকা বা 40 টাকা হবে, এবারে সেটা 50 টাকা হয়ে গিয়েছে। তো দাদু বাসে এই কথাটা শুনেছিল, বাসে যিনি গাইড ছিলেন তিনিও বলেছিলেন, কিন্তু দাদুর মানে ঠিক করে খেয়াল করেনি হয়তো। বাস থেকে নামার পর দাদু কিছুটা হেঁটে বলছে জল তেষ্টা পেয়েছে, তো জল কেনা হলো। তো দাদু তারপরে 50 টাকা মানে দিদুনই দিয়েছে, দিদুন 50 টাকা দিল। সেই জন্য আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম চিড়িয়াখানার ভেতরে ঢুকে। এবার আমাদের সাথে যারা ছিলেন তারা অনেকটা এগিয়ে গেছেন, এবার আমরা তাদেরকে খুঁজেও পাচ্ছি না। এবার আমরা 5 জন একা একা কোন দিক দিয়ে বেরোবো। তবে লাস্টে অন্য যারা গাইডের সাথে যারা এসছেন, তো অন্য গাইডদের জিজ্ঞাসা করে তারপর আমরা বেরিয়েছি। তো বেরোতে গিয়ে একটু ঝক্কি পোয়াতেই হয়েছিল। এখানে ঝর্ণাটা দেখুন কি সুন্দর, এটা আমার ভাই ক্যাপচার করেছে। ওই দেখ কোকিল, উঠেছিল বলে। এই যেটা ভাল্লুক, 3-4টে জায়গায় বাঘ ছিল, তো তার মধ্যে 3টে জায়গা তো হবেই, গিয়ে দেখছি বাঘ নেই। মানে জঙ্গলের ভেতর দিকে ঢুকে গেছে, বা ওদের জন্য যে থাকার জায়গা করা আছে তার মধ্যে হয়তো ঢুকে গেছে। সেই বসে সেই ওই যে সাদা বাঘ সেই ওই যে সাদা বাঘ, ওই সাদা বাঘ এ মা রে সেই দৌড়চ্ছে। এই দেখেছি সাদা বাঘ। কি জানি 2বারই এরকম হলো কেন। আগেরবারে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল ভাষা মেঘের, এইবারে তার থেকেও বেশি ভয়ঙ্কর অবস্থা। মানে যা জোরে জোরে বাজ ডাকছিল, আমি তো আর বেশিক্ষণ ফোন অন রাখিনি। তারপরে সেই রকম ঝোড়ো হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি হালকা। কিন্তু এদিকে সকাল থেকে ভালোই রোদ ছিল না, মানে মেঘলা আকাশ হলো ঠিক আছে, হাওয়া দিচ্ছিল ঠিক আছে, কিন্তু এত জোরে জোরে বাজ পড়ছে ঘন ঘন, ওই জন্যই আর কি ভয় লাগছিল। তারপর চিড়িয়াখানা থেকে বেরিয়ে একটা হোটেলে যাওয়া হলো, সেখানে ভাই ভাত খেলো, আর দিদুন আমাদের জন্য মানে আমার মায়ের আর নিজের জন্য
মানে পকোড়া আনলো, এটা বাঁধাকপির পকোড়া ছিল, তো সেটা আমরা খেলাম। আর চিড়িয়াখানার এখানে বাসটা যেখানে দাঁড়িয়েছিল, তো সেখানে বাবা বাস থেকে নেমে সেখানে একটা হোটেল আছে, তো সেখানে বাবা বলছিল যে ভালোই ওখানে ভাত তরকারি দিয়েছিল। অন্য যতগুলো জায়গায় ভাত খেয়েছি তার থেকে এখানে তরকারি কোয়ান্টিটিটা অনেকটাই বেশি ছিল এবং অনেক রকমের তরকারি ছিল, তো সেখানে বাবা খেয়েছিল। তো বাসে ওঠার পরেও মানে তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর বাজও ডাকছিল, তবে আস্তে আস্তে যত বাসটা মানে ভুবনেশ্বর থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিতে লাগলো, তত বৃষ্টির প্রকোপও বাড়তে লাগলো এবং প্রচুর জোরে জোরে ঘন ঘন বিদ্যুৎ পড়তে লাগলো। আমরা তো ভাবছিলাম তাড়াতাড়ি কোনো রকমে আশ্রমে পৌঁছাতে পারলে হয়, তো আমার বাবা বাসের মধ্যে একটুখানি বিশ্রাম নিচ্ছিল। আর এদিকে জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু হাওয়া না বৃষ্টির ছেটাও আসছিল, তো সেই জন্য জানলা বন্ধ করে দেওয়া হয়েছে। তো বাবা এখানে পাশে অন্য একজনের সাথে কথা বলছিল, এনারাও বাঙালি পরিবার, এনাদের পরিবার থেকেও 14 জন মতো মেম্বার এসছে। তো যাই হোক, আর একটা ছিল অপর্ণা, আর একটা ছিল জেলোয়। এখন কলকাতা থেকে এসে গেছে এই জলটা, কলেজের মতো এও চলছে। সব ভালো, ওই যে পানি কিনছে, ওই পানিকলটা মানে কী বলবো, ঠাকুরটা মানে দেখতে পায় না ঠিকঠাক, তো দেখা যাবে কিন্তু 10 মিনিটের জন্য দাঁড়াবে, অনেকদিন ঠাকুর আসছে না, সে তো ঠিক আছে, অনেক দূর ধরে দোকানের কত 100 ঠাকুর আছে। নাম থেকে হ্যাঁ এও কি দুজন মিলে দোল করতে লাগবে, বাইরে থেকে পালিয়ে নিয়ে আসবো,
বৃষ্টিটা এতটা পরিমাণে জোরে হচ্ছিল মাঝখানের দিকে যে বাসের ছাদ পর্যন্ত জলটা নিচের দিকে নামাতে পারছো না। তো বাসের ছাদের মাঝখান দিয়ে 1-2 ফোঁটা এরকম জল পড়ছিল চুঁইয়ে। তারপর অনেকক্ষণ পর ভাই আমার পাশে এসে বসে পড়েছে। তারপর অনেকটা যাওয়ার পর বিদ্যুৎ ডাকা একটু কম হচ্ছিল আর বৃষ্টিটা আস্তে আস্তে থামার মতনই হয়ে এসেছিল। जगन्नाथ मंदिर की तरफ होटल है तो आगे पे उतरेंगे, तो तैयार हो जाइए। नहीं तो बाकी लोग सुबह जहाँ पर काफी में चले तो वहीं पर उतरेंगे। अगर किसी का रेलवे কিন্তু তারপরে যেই বাসটা একদম যেখানে স্ট্যান্ড ছিল তার কাছাকাছি চলে এসে তখন আবার অমনি জোরে বৃষ্টি শুরু হলো, সেই রকম বিদ্যুৎও ডাকা শুরু হলো। তো সন্ধ্যা 6:40-এর সময় বাসটা যেখানে স্ট্যান্ড বা যেখানে তার গ্যারেজ সেখানে এসে দাঁড়ালো। তারপর আমরা সেখান থেকে অটো ধরে, এটাকে অটো না টেকার কী বলে জানি না, তো অটো ধরে আমাদের আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানেও বৃষ্টি পড়লে রাস্তায় কতটা জল উঠে যায় কি বলবো, মানে এই সামান্য জোরালো বৃষ্টিতেই এই অবস্থা। তো দিদুন আর দাদু কিপ্যাড ফোন ইউজ করে, তো এখানে এসে এই আজকের দিনেই দিদুনের কিপ্যাড ফোনটা হারিয়ে গেছিলো। সেটা বাসে কোথাও পড়েছে নাকি এই অটোর মধ্যেই ঝাঁকুনিতে কোথাও পড়েছে সেটা জানি না। মানে দিদুন যে পুরী থেকে যে ব্যাগটা কিনেছিল শনিবারে অর্থাৎ আজকের দিনে তো ব্যাগটাতে ফোন মানি ব্যাগ নিয়ে যাচ্ছিলো দিদুন, তো ফোনটা হারিয়ে গেছিলো শনিবারে। এই যে আমার ভিডিও ক্যামেরায় উঠেছে দিদুনের এই পুরীর ব্যাগটার চেনটা খোলা, তো ফোনটা হয় বাসে পড়েছে না এই অটো থেকেই ছিটকে পড়েছে, অত অন্ধকারে ঝড় বৃষ্টির সময় বোঝা যায়নি। তো লিঙ্গরাজ মন্দির থেকে এই প্যারাগুলো 5-6টা মতো কেনা হয়েছিল। আর গজাটা আমি মাকে বলছিলাম যে এই গজাটা কেনো না, অন্যরকম স্বাদ হতে পারে। তো মা বলছিল অনেক জায়গা থেকে গজা কেনা হয়েছে, 3 জায়গা থেকে গজা কেনা হয়েছে, তো আর লাগবে না। তো আমার জেদের জন্যই মা এই গজাটা কিনলো। এবং সত্যি গজাটার স্বাদ এবং প্যারাটার স্বাদ অন্যান্য গজার তুলনায় তো আলাদাই, আর প্যারার স্বাদটাও আলাদা। আর এই যে সেই নারকেল খই আরও কিছু দিয়ে মানে এই জিনিসটা পাকানো, মানে পুরো বাটির মতো শেপে, আমি ঠিক জানি না এটা কি, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই জিনিসটাও লিঙ্গরাজ মন্দির থেকে নেওয়া হয়েছিল। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আমাকে আমার বড় পিসি অর্থাৎ আমার একমাত্র পিসির ননদ আমাকে দিয়েছিল। তো এই ব্যাগটাতে 7খানা মতো টোটাল চেন আছে, আর চেনগুলোর মাথাটা কয়েনের মতো একটু অন্যরকম। আমি যে জামাটা পরেছিলাম তার সাথে যে লেগিংসটা ছিল নীল রঙের, তো বৃষ্টির জলে যে খাড়ের জন্য না ওই লেগিংসের রঙটা একটু উঠে আমার পায়ে লেগে গেছে। মানে এই বৃষ্টির জলটা লেগেছিল চিড়িয়াখানায় যখন আমরা গিয়েছিলাম তখন বাসে ওঠার আগে, আর যখন অটোতে ছিলাম তখনও বৃষ্টির ছেটা লাগছিল। তো এই সব মিলিয়ে পায়ের মধ্যে এরকম দাগ হয়ে গেছে, প্যান্টের রং লেগে গেছে। তো পরেটা আমি ওয়াশ করে নিয়েছিলাম। তো তারপরে রাতের দিকে বাবা আর মা বেরিয়ে, বেশি রাতে না ওই 8টার দিকে, তখন বাবা আর মা বেরিয়ে পুরীর বিচের ওখানে এরকম অনেক দোকান আছে, তো সেখান থেকে রুটি তরকারি কিনে এনেছিল রাতের ডিনারের জন্য। এখানে রয়েছে রুটি ঘুগনি আর তড়কা। তো এটা খেয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।